সরিয়ে কে উঠলো? আন্টি, আপনার ভালোর জন্য এটা করা হয়েছে। আরে এতে আমার ভালো কি হবে? আজ আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে, আর আমাকে সরিয়ে অন্য একটা মেয়ে তার বাইকে উঠেছে, আর তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমি কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। আর ওইটা কোনো মেয়ে না, ওইটা আমার বাবা। আর কি হয়েছে শুনুন। হ্যাঁ ইমন শোন, আমি সামিয়াকে নিয়ে আসছি তোর কাছে। তুই মিথ্যা কথা বলে আমাকে সরিয়ে দিবি, তারপর ওকে নিয়ে যাবি। শোন, ওর ব্যাগে কিন্তু টাকা আর গহনা সব থাকবে। আমি ওকে সব আনতে বলেছি। তুই তোর ওই ছেলেটাকে বলে ব্যাগটাও ছিনতাই করাবি, তারপর পাচারকারীর হাতে তুলে দিবি। সব দিক থেকেই আমাদের লাভ। কতক্ষণ লাগবে তোমাদের আসতে? আমি সামিয়ার জন্য ওয়েট করছি, জায়গা মতো চলে আসবো, তুই ওখানে ওয়েট কর। আচ্ছা ঠিক আছে। বাবা, আমাদের তো কিছু একটা করতে হবে, মেয়েটাকে তো বাঁচাতে হবে। কিন্তু আমরা কিভাবে কি করব? হ্যাঁ, ভাবতে হবে, ভাবতে হবে। হ্যাঁ, পেয়েছি। শোনো বাবা, ঠিক আছে, চলো। কি তুহিন আমার কাছ থেকে সবকিছু নিয়ে আমাকে পাচারকারীর কাছে বিক্রি করতে চেয়েছিল? হ্যাঁ আন্টি, ওই ছেলেটা খুব খারাপ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন নিরাপদ। আর আমার বাবা একজন পুলিশ, তাদের পুরো গ্যাংকে ধরার জন্য বুরকা পরে বাইকে উঠেছে। আপনি আমার সাথে চলেন, সব দেখতে পারবেন। ঠিক আছে বাবা, চলো। কি ব্যাপার সামিয়া, তুমি বোরকা পরলে কখন? ইমন, এই দেখ তোর ভাবি সামিয়া। তুই এখানে একটু দাঁড়া, আমি খাবার আর পানি নিয়ে আসি, তারপর আমরা কাজী অফিসে যাব। তুই তোর ভাবির সঙ্গে একটু কথা বল। কিন্তু ভাবি তো কথাই বলছে না, আর ভাবিকে তো দেখাই যায় না। এই সামিয়া, এখন আর সমস্যা নেই, খোলো। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের বাড়ির থেকে টাকা গহনা নিয়ে পালিয়ে আসতে বলিস, তারপর কৌশলে সেগুলো নিয়ে তাদেরকে পাচারকারীর হাতে তুলে দিস। অনেক দিন ধরে এই ধরনের রিপোর্ট আমাদের কাছে আসছিল, আর আজকে তোরা আমার সামনেই পড়ে গেলি। তাই মেয়েটাকে সরিয়ে তোদের পুরো গ্যাংটাকে ধরার জন্য আমি তোর সাথে এই ছদ্মবেশে এসেছি। আজ তোদের সবাইকে ধরে একসাথে জেলে পাঠাবো। হ্যাঁ ভাইয়া, এদের কাউকে ছাড়বেন না। তুমি ভেবো না বোন, এদের কঠিনতম শাস্তি ব্যবস্থা করা হবে, যাতে এরা আর কখনো কোনো মেয়ের ক্ষতি করতে না পারে। আর এই তোরা শোন, তোরা আমাকে ওই পাচারকারীর কাছে নিয়ে চল, ওদেরকে ধরে ওদেরকেও শাস্তি ব্যবস্থা করি। তোরা একা কেন শাস্তি ভোগ করবি? আর তোরা যদি ওদেরকে ধরিয়ে দিতে সাহায্য করিস, তাহলে তোদের শাস্তিটা কিছুটা কম হবে। ঠিক আছে স্যার, আমরা ওদেরকে ধরিয়ে দেব, আমাদেরকে একটু সাহায্য করুন। ঠিক আছে, এখন তোরা থানায় চল, তারপর ওই অভিযানটা করব। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে এভাবে বাঁচানোর জন্য। বোন, এটা আমার কর্তব্য ছিল। নীরব, আন্টিকে বাসায় পৌঁছে দাও। এই চল চল। এই নাও। আরে বাহ, তুমি খেয়ে ফেলেছো? তাহলে তো তোমাকে আরেকটু দিতে হয়। ঠিক আছে, দাও, আমি তোমাকে দিচ্ছি। নাটক করি। এই নাও। কি ব্যাপার জাহিদ, কি হয়েছে তোমার? মাথার ভিতরে কিরকম যেন চক্কর দিচ্ছে। আরে মাথা ব্যথা করছে নাকি? আরে কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। আরে এই কথা বলো, ডক্টর সাহেব দেখেন না জাহিদের কি হয়েছে। দেখেছো, তুমি শুধু শুধুই ভয় পেতেছিলে। আমি তোমাকে বলেছিলাম না, আমি এবার যে প্ল্যান বানিয়েছি সাকসেস এবার হবেই। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। চলো, তুমি যে কাজটা করতে এসেছো সেটা করো। চলো। ইমন,
এসব কি হচ্ছে? সাহেব, ওই ছেলেটা ম্যাডামের বয়ফ্রেন্ড। আপনি অফিসে যাওয়ার পরে ম্যাডাম প্রত্যেকদিন ওই ছেলেটাকে বাসায় নিয়ে আসে। আমি এতদিনে আপনাকে বলতে পারিনি, কিন্তু ওরা আজকে সব সীমা অতিক্রম করে ফেলেছে। আমি এই জন্যই আপনাকে আজকে বলতে বাধ্য হলাম। ওরা আপনাকে অজ্ঞান করে বাড়িতে তো টাকা গহনা আছে সবগুলো নিয়ে চলে যাওয়ার প্ল্যান করেছে। আচ্ছা ঠিক আছে, এখনই আমাকে পুলিশকে কল করতে হবে। না না স্যার, আমি অলরেডি পুলিশকে কল করে দিয়েছি, আর আমার কাছে একটা আইডিয়া আছে। তারা স্যার, আপনি অজ্ঞানে নাটক করুন, আমি পিছনে লুকিয়ে থাকছি। আচ্ছা ঠিক আছে। আরে তাড়াতাড়ি করো, টাকা পয়সা গহনা সব আমাকে দাও। চলো। আরে ও তো এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ, ওষুধে কাজ করেছে। ও ওঠার আগে এখান থেকে কেটে পড়তে হবে। চলো। শোনো না, গলাটা শুকিয়ে গিয়েছে, কোল্ড ড্রিঙ্কস তো এখন আছে, আমরা খেয়ে নিই। ঠিক আছে, যে ওষুধ খাওয়ানো হয়েছে মনে হয় না তাড়াতাড়ি উঠবে। অবশেষে আমরা আমাদের প্ল্যানে সাকসেস, এতদিনের অপেক্ষার অবসান ঘটলো। চল কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই। আমার মাথা খুব ব্যথা করছে তুহিন। এই আমারও তো। গুড মর্নিং। জাহিদ, তুমি? কি ব্যাপার সামিয়া, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? তুমি তো আমাকে ছেড়ে তোমার নতুন সংসার করার জন্য অনেক দূরে চলে যাচ্ছিলে, তাই না? সমস্যা নেই, আমি তোমাদের দুজনে থাকার জন্য অনেক ভালো একটা ব্যবস্থা করে ফেলেছি। ইন্সপেক্টর সাহেব, ভিতরে আসুন। জায়গাটা হচ্ছে জেল। ওইখানে তোমরা দুজন একসাথে থেকো, লাইক হ্যাপি কাপল। তুমি না ওই আমার কষ্ট করে মাথার ঘাম ফেলে যে টাকা ইনকাম করেছি, যে সম্পত্তি করেছি, গহনা করেছি, ওইগুলো নিয়ে যেতে পারবে না। কিন্তু ওখানে তোমরা খাবার দাবার আর মার পুরোপুরি পাবে। ওগুলো নিয়ে একদম টেনশন করো না, ঠিক আছে? জাহিদ, আই এম রিয়েলি সরি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সরি কেন? হ্যাঁ, কিসের সরি? কোন কারণে তুমি আমাকে সরি বলছো? 1 বছর আমরা প্রেম করেছি, তারপরে আমাদের বিয়ের বয়সও 2 বছর। এতদিনেও তুমি আমাকে আপন করতে পারোনি? তোমার থেকে বেশি আপন তো আমার বাড়ির এই কাজের ছেলেটা। ভাগ্যিস ও সাহস করে আজ আমাকে সবকিছু বলেছে, তা না হলে তো আমি বরবাদ হয়ে যেতাম। তুমি তো তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার সবকিছু নিয়ে ভেঙে যাওয়ার প্ল্যান করেছিলে, আর আমি তো তোমাদেরকে খুঁজেও পেতাম না। এই তোমাদের মতো মেয়েদেরকে না আমি খুব ভালো করে চিনি। তোমাদের কাজই হচ্ছে বড়লোক দেখে ছেলে ফাঁসানো, তারপরে তাকে বিয়ে করে তার সব সম্পত্তি হাতিয়ে নেওয়া। আর সেটা যদি না পারো তাহলে ডিভোর্সের নাম করে মোটা অঙ্কের সম্পদ হাতিয়ে নেওয়া। আর যদি ভালো স্বামী পাও তাহলে কি করো, বয়ফ্রেন্ডের সঙ্গে প্ল্যান করে হয় তাকে মেরে ফেলো, আর না হলে এইভাবে অজ্ঞান করে জিনিসপত্র নিয়ে পালিয়ে যাও। আর সেটা তুমি করতেও চেয়েছিলে। শোনো, আমি না আমার সারা জীবনে কোনো পাপ করিনি, আমি অনেক ভালো কাজ করেছি, আর যেই কারণে আজকে আমার সব জিনিসপত্র এভাবে বেঁচে গেল। ভাগ্যিস ইমন আমাকে সময় মতো সবকিছু বলেছিল, তা না হলে তো আমি এসব কখনো জানতেই পারতাম না। এত কিছুর পরেও আমি কত ভালো মানুষ, তোমার ক্ষতি হোক বা তোমার খারাপ কিছু হোক সেটা আমি এখনো ভাবতে পারছি না। তোমাদের দুজনের থাকার ব্যবস্থা আমি কত ভালো মতো করে দিয়েছি, ঠিক আছে না? বলো, আমি কত ভালো কাজ করেছি না? জাহিদ, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি তোমার লাইফ থেকে অনেক দূরে চলে যাব। আমি কখনো তোমার লাইফে ফিরে আসবো না। তবু প্লিজ তুমি এর মধ্যে পুলিশকে ইনভলভ করো না। আমি তোমাকে আমার জীবনে আবার আসতে দিলে তো তুমি আসবে। আর তোমার বাবা মারও জানা উচিত যে তাদের মেয়ে কত বড়, কত সম্মানের কাজ করেছে। বিয়ের সময় তোমার বাবা আমাকে কি বলেছিল? বলেছিল আমার মেয়ে অনেক চঞ্চল, কিন্তু আমার মেয়ে অনেক ভালো। এইটা তোমার ভালো মানসিকতা? আমি তোমার সামনে হাত জোর করে বলছি, জীবনে আর কখনো তোমার এই চেহারা আমাকে দেখাতে এসো না, ঠিক আছে? প্লিজ ইন্সপেক্টর, এটাকে নিয়ে যান। কি হলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল। ইমন, তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। স্যার, এটা তো আমার কর্তব্য ছিল। সামিয়া, আমি অফিসে যাচ্ছি।
স্যার আপনি অফিসে যাবেন না, এখানে লুকিয়ে থাকুন। কিন্তু কেন? স্যার আমি আপনাকে কিছু দেখাতে চাই, প্লিজ চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। এই, তো সাহেব চলে গিয়েছে নাকি? হ্যাঁ ম্যাম, সাহেব সাহেব চলে গিয়েছে। যা, বাইরে গিয়ে একটু ভালো করে চেক করে আয় তো। ঠিক আছে। ম্যাম সাহেব, সাহেব তো চলে গিয়েছে। ঠিক আছে, তুই যা, তোর কাজ কর। ঠিক আছে। হ্যালো ডার্লিং, কোথায় তুমি? এই তো তোমাদের সোসাইটির নিচের গলির মধ্যে বসে আছি। তাড়াতাড়ি উপরে চলে আসো, জাহিদ অফিসে চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার স্বামী অবশেষে অফিসে চলে গিয়েছে? হ্যাঁ, গিয়েছে। কমপক্ষে এইটুক সময় তো তোমার সাথে সুখে আর শান্তিতে থাকতে পারবো। ওটা কিভাবে? এই যে এখন বসে আছি। আর তাছাড়া তোমার কাছে আসলে আর তোমার সাথে গল্প করলে আমি শান্তি আর সুখ পাই। তাহলে তোমার স্বামীকে ছেড়ে দাও না কেন? একটু ধৈর্য ধরো। তুমি কি জানো ওর কোম্পানির ডিরেক্টর আমাকে বানাতে চেয়েছে, আর 50% শেয়ার আমাকে দিবে বলেছে। কি সত্যি? হ্যাঁ রে বাবা, আগে কাজটা হয়ে যাক, তারপর ওকে ডিভোর্স দিয়ে ওর অর্ধেক প্রপার্টি আমার নামে লিখে নিব। ঠিক আছে, যদি এটা একবার হয়ে যায় না, তাহলে আমাদের সারা জীবন মজায় মজায় কেটে যাবে। আর আমাকে কিছু করতে হবে না, আমাদের কোনো টেনশনও থাকবে না। হ্যাঁ, আর আমি তো সব তোমার জন্যই করছি। যাই হোক, বিয়ে করে তুমি ভালোই করেছো। আর আমি তো ভেবেছিলাম বিয়ের পর তুমি আমাকে ভুলেই যাবে। আরে পাগল নাকি, আমি কি তোমাকে ভুলতে পারি? সেই সময় তুমি বেকার ছিলে বলে আমার পরিবার তোমার সাথে বিয়ে দেয়নি, না দিয়ে এর সাথে আমাকে বিয়ে দিয়েছে। এখন শুধু প্রপার্টি গুলো আমাকে নিতে দাও, তারপরে আমরা দুজন বিয়ে করে ফেলবো। ম্যাম সাহেব, আপনি এসব করতে লজ্জা করে না? সাহেব আপনার জন্য কত কিছু করে, আর আপনি তাকে এইভাবে ঠকাচ্ছেন? তো সাহস কিভাবে আমার সাথে এভাবে কথা বলার? শোন, চাকর চাকরের মতো থাকবি। চাকর হয়ে তুই বেশি কথা বলছিস না? চাকর চাকরের মতো থাকবি, মালিক হতে যাস না। আমি তো বেশি কিছুই বললাম না। আপনি যদি মেম সাহেবকে সত্যি সত্যি ভালোবাসতেন, তাহলে তাকে অন্য কোথাও বিয়ে করতে দিতেন না। আর আপনি তো লাইফে কোনো কিছু করতে চান না, সবকিছুই ফ্রিতে পেতে চান। আপন মানলে সবকিছু বদলে যাবে না স্যার। বুঝতে পেরেছি, তুই এভাবে শুধরাবি না। তোর চিকিৎসা আমার কাছে আছে। ওয়েট। জাহিদ, তুমি এখানে? তুমি তো অফিসে গিয়েছিলে তাই না? ভাগ্যিস আজ আমি অফিসে যাইনি, তা না হলে তো তোমার এই দ্বিতীয় রূপটা আমি কখনোই দেখতে পারতাম না। তুমি আমার সামনে কত ভালো মানুষ হওয়ার নাটক করো, আর দেখে মনে হয় যে তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না। আর এখন দেখছি তোমার বয়ফ্রেন্ড আছে, তাও আবার বিয়ের আগে থেকেই বানিয়ে রেখেছো। আচ্ছা, বিয়ের আগে থেকেই যখন তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? এমন কিছু না জাহিদ, আমি তোকে পাত্তাই দিই না। আমি তো এখন শুধু তোমাকে ভালোবাসি। আমি তোকে অনেকবার নিষেধ করেছি যে আমার সাথে কোনো যোগাযোগ করবে না, তাও জোর করে আমাদের বাড়িতে চলে আসে। এখন আর মিথ্যা কথা বলে কোনো লাভ নেই সামিয়া, কারণ আমি আগে থেকেই আড়াল থেকে সবকিছু শুনেছি, আর আমার এই ফোনে সবকিছু রেকর্ডও করেছি। তোমাকে তো আমি পরে দেখছি, আগে ওকে পুলিশের হাতে তুলে দিই। কি পুলিশ? এই কোথায় বেড়াচ্ছিস দাঁড়া। কি রে, এতক্ষণ তো তুই ওর ভরসা ছিলি, ও তো পুলিশের কথা শুনে পালিয়ে গেল। এখন তোর কি হবে? না জাহিদ, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু আমি তোমার সাথে আর 1 মিনিট থাকতে চাই না। প্লিজ জাহিদ, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমার পুরনো ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। এটাকে পুরাতন ভুল বলে? 2 বছর ধরে তুমি এখনো ওর সাথে আছো, আর এটা এখন পুরাতন হয়ে যাচ্ছে? তুমি আমার কোম্পানির শেয়ার চাও তাই না? তুমি আমার সম্পত্তির অর্ধেক ভাগ চাও তাই না? এখন তুমি এই বাড়ি থেকে একটা জুতাও পাবে না। যাও, বেরিয়ে যাও। প্লিজ জাহিদ, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। চুপ করো আর বেরিয়ে যাও। আর শোনো, খালি পায়ে যাবে, কারণ ওই জুতাটাও আমার টাকায় কেনা। যাও, বেরিয়ে যাও। থ্যাংক ইউ ইমন, আমার সামনে সব সত্যটা আনার জন্য। স্যার, আমি তো সবসময় আপনাকে সত্যিটা জানাতে চাইতাম, ওই প্রথম থেকেই। কিন্তু মেম সাহেব আমাকে সবসময় পুলিশের ভয় দেখাতো, যে আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবে, আমার চাকরি কেড়ে নেবে। এজন্যই আমি সাহস করে কিছু বলতে পারিনি। তাহলে আজ তোর মধ্যে এত সাহস কিভাবে এলো? কারণ স্যার, আমি চাই না আপনার পরিশ্রমের টাকা অন্য কেউ এইভাবে নিয়ে চলে যায়। আমি সেই ছোটবেলা থেকে আপনার বাড়িতে কাজ করে আসছি,
আপনার সাথে আপনার এই বাড়িতেই। তাই আজ আমি ভাবলাম এইসব আর হতে দেব না। তুই ছোট থেকে এখন পর্যন্ত আমাদের বাড়িতে কাজ করে আসছিস, আর তোর বাকি জীবনটাও তুই আমাদের বাড়িতেই থাকবি, কাজের ছেলে হিসেবে না। তুই আজ থেকে আমার ভাই হয়ে এই বাড়িতে থাকবি। থ্যাংক ইউ ভাইয়া।